করতে হয়নি। তুমি যেটা প্রথমে দেখালে প্রদীপ্ত, সেইটা নিয়ে প্রীতম বলতে চেয়েছিল, তার মানে ডাক্তারদের একটা অংশ কোনো একটা রাজনীতির সঙ্গে, আর একটা অংশ কোনো একটা রাজনৈতিক দলের সাথে, সেটা সেই দলগুলো অবশ্যই বিরোধী। প্রীতম, আজকে দেখুন, যেখানটা আন্দোলনটা হচ্ছে তার পাশেই হচ্ছে আমাদের পার্টি অফিস। সেটা ইনসিডেন্টলি হয়েছে। তো সেটা যখন আজকে যারা সারা রাত জেগে ওখানে কাজ করছে বা ওখানে ধর্ণা দিচ্ছে, তো তাদের বাথরুম, তাদের সামান্য টুকু যদি আজকে ভারতীয় জনতা পার্টি রাজনীতির বাদ দিয়ে যদি আজকে তাদের হেল্প করার জন্য করে থাকে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমার তো প্রাউড ফিল হচ্ছে, আমার তো মাথা অনেক উঁচু হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে প্রথম। সেকেন্ড কথা হচ্ছে, সাক্ষী মালিক অনেকের কথা বললো, যাই হোক, তাদের আজকে পরিণতি বা তাদের আজকে পলিটিক্যাল ইনক্লিনেশন আমরা সব দেখে নিয়েছি। তার তদন্ত চলছে, তার তদন্তগুলো কোর্ট কি রায় দিচ্ছে সেগুলো আমরা দেখছি। কিন্তু কথাটা হচ্ছে যে উনি ফার্মার্স এর সাথে গুলিয়ে ফেললেন। এই ফার্মার্সরাই তারা দেখেছি গিয়ে লালকেল্লা থেকে শুরু করে দিল্লি তছনছ করে ফেললো। তারপরে কিন্তু সেরকম ওনাদের ব্যবস্থা কোনো করা হয়নি। তারপরে এই নরেন্দ্র মোদী আজকে মনে হয়েছে সেই জন্য ফার্মার্স বিলটা রিপিট আপনি ওনারা বাপাস নিয়ে নিলেন, আবার ব্যাক করে নিয়ে নিলেন। সেটা নরেন্দ্র মোদী করে দেখেছি। কিন্তু মমতা ব্যানার্জি যিনি বলছেন না দফা এক দাবি এক, মমতা ব্যানার্জি পদত্যাগ, আমরাও যেমন দাবি তুলেছি, নাগরিক সমাজ থেকেও দাবি তোলা হয়েছে, সবাই দাবি তুলেছে। পতাকা ছাড়াও দাবি তোলা হয়েছে, পতাকা নিয়েও দাবি তোলা হয়েছে। সেটা আছে মমতা ব্যানার্জি নিজে বলেছেন। ওনার ওকে, তো দেখুন, আমরা যেটা দাবি তুলেছি মমতা ব্যানার্জি নিজেও দাবি তুলেছেন যে মমতা ব্যানার্জি অনেক, মমতা ব্যানার্জি নিজস্ব যে রাজ্যসভার এমপি থেকে শুরু করে আরো অনেকেই সেটা দাবি তুলেছেন যে যদি না পারে তাহলে সরে যান। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তৃণমূলীদের দেখেছি যে কেউ একজন আসুক, কেউ একজন ছেড়ে দিক, আমরা এগুলো দেখেছি। তো সুতরাং ওকে, দাবিটা প্রত্যেকটা বাঙালি মানুষের, যেহেতু উনি ডাহা ফেল, সেই জন্য এইটা নিয়ে বাঙালি সমাজ থেকে এই এই কালকে দাবিটা উঠেছে। মুখ্যমন্ত্রীর যে এবং কথা সেই দাবিটা যে আমি ওঠার জন্য পদত্যাগ মমতা করতে ব্যানার্জি রাজি, বলেছেন কিন্তু যে উনিও ছেড়ে তিলোত্তমার দিতে বিচার পারেন। চাই, উনি এটা নিয়ে প্রীতমরা না, এটাই। ব্যাপক কটাক্ষ করছে প্রদীপ্ত। না, তার আগে আমার প্রীতমকে এত ভালো লাগে, কারণ ও সোজা সাপটা রাজনীতি করা ছেলে। ও যেটা বলে দিল যে এই যে বিনেশ ফোগট বা এদের, সাক্ষী মালিক, এদের যে রাজনৈতিক ইনক্লাইনেশন, এবং তার প্রেক্ষাপটটাই হচ্ছে ওই আন্দোলনটা, মানে ওই আন্দোলনটা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে হয়েছিল। আজকে আমার খুব মনে হচ্ছে সব রেখা সরল রেখা নয়, সব রেখা সরল রেখা নয়। কারণ রেখাপাত্রের আন্দোলনটাও কি তাহলে রাজনৈতিক ছিল, এবং সন্দেশখালিটাও কি রাজনৈতিক ছিল? কারণ প্রীতমের কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী না, কোনো আন্দোলনের ফলে যদি কেউ রাজনৈতিক পরিসরে চলে আসে, সেটা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই আন্দোলনটা করা হয়েছিল, এটা বিজেপিরা বলে আসছে, বিভীষণ সিং থেকে শুরু করে প্রীতম দত্ত। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের তো এটা মনে হতে পারে ওর কথাতেই, যে তার মানে রেখা যে ওকে, আন্দোলনটা করেছেন বা ওকে, সন্দেশখালিতে যে আন্দোলনটা হয়েছে, সেটাও রাজনৈতিক ষড়যন্ত্রের একটা জায়গা ওকে, রয়েছে। ওকে। বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, অদ্ভুত একটা দেখো চলছে। একদিকে ডাক্তাররা আন্দোলন করছেন বিচার চেয়ে, অন্যদিকে অভিযোগ যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির জন্য অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তারা আবার রাস্তায় নামছেন, তারা আবার মোমবাতি মিছিল করছেন তাদের সন্তানদের মৃত্যুর বিচার চেয়ে। দেখো, একটা ঘটনা দেখাবো এই মুহূর্তে একটা প্যাকেজের মাধ্যমে, তারপরে তোমার কাছে আসবো। আসলে বিচার কোথায়? করে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এর জেরে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। এ নিয়ে শুক্রবার সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, এর জন্য 29 জনের প্রাণ গিয়েছে। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। 6:45 বলেছে। আবারও বিনা চিকিৎসায় মৃত্যু। জানিস না? হুগলির কোন্নগর রিষ্টা হরিপাল, উত্তর 24 পরগনার দেগঙ্গার পর এবার নদিয়ার রানাঘাটে। পেশেন্টকে রাখা হলো ভর্তি করে, আবার ট্রিটমেন্ট করা হবে না, এটা কি? এটা তো মানে পেশেন্টকে ধরে নিয়ে মেরে দেয়া। নদিয়ার রানাঘাট, এখানকার গাংনাপুর থানার আইসমালির বাসিন্দা নন্দ বিশ্বাস, বয়স 24। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত মঙ্গলবার প্রথমে বনগাঁ হাসপাতাল, সেখান থেকে রেফার করা হয়। ওই দিনই নন্দকে ভর্তি করা হয় আরজি করে। পরিবারের অভিযোগ, কর্মবিরতির জেরে কোনো চিকিৎসাই হয়নি, ডাক্তারের দেখা মেলেনি। বৃহস্পতিবার প্রাণ যায় নন্দ। আরজি কলে নিয়ে গেছিলাম, ভালো ট্রিটমেন্ট হয়নি। ডাক্তার বলছে যেরকম আমি একা কত দিকে সামলাবো, বিনা ট্রিটমেন্টে ছেলেটা মারা গেল। ছেলেকে মঙ্গলবারে ভর্তি করেছিলাম, জ্বর নিয়ে ভর্তি হয়েছিল মেডিসিন ডিপার্টমেন্ট। আমি রাত্রেবেলায় গিয়ে কোনোদিন এখনও ডাক্তার পাইনি, 4 দিন ছিল, একদিনও ডাক্তার পাইনি। নার্সদের ডেকেছি,
যে আমার ছেলেকে দেখেন, নার্সরা বলছে যে ওখানে বসো, ডাক্তারবাবুকে বলেছি যখন আসবে তখন দেখানো হবে। পেশেন্টকে রাখা হলো ভর্তি করে, আবার ট্রিটমেন্ট করা হবে না, এটা কি? এটা তো মানে পেশেন্টকে ধরে নিয়ে মেরে দেওয়া। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বিচার চাওয়ার লড়াই এক একজনের এক এক রকম, কি বলবে বিশ্বজিৎ? দেখো অয়নদা, এখানে দুটো আংশিক সত্যকে চরম সত্য হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে দুই পক্ষ। ডাক্তারদের যে আন্দোলন, অর্থাৎ জুনিয়র ডাক্তার যে আন্দোলন, সেই আন্দোলনের যে তথ্য সেটা নিয়েও সুপ্রিম কোর্টে নানা তর্ক বিতর্ক আছে, কিন্তু সাধারণ মানুষ ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আছে। এটা ঠিক যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক নেই, স্বাস্থ্য পরিষেবার ক্ষতি হচ্ছে। এইটা যেমন মেনে নিতে হবে, ঠিক তেমন ভাবে যে জুনিয়র ডাক্তাররা না থাকলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা থাকবে না, এটাও সত্যি। তাহলে দুটো আংশিক সত্যকে চরমভাবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলছে। কিন্তু মানবিকভাবে এটা তো মানতেই হবে যে ডাক্তাররা যদি সবাই কাজে ফিরে আসেন, তাহলে যে সংখ্যক রোগীরা পরিষেবা পাচ্ছেন বা যেমন ভাবে পরিষেবা পাচ্ছেন, সেই পরিষেবার পরিমাণটা অনেক বাড়বে। অর্থাৎ যে পরিষেবাটা আমরা যত মানুষকে দিতে পারছি, তাই বলে কি ডাক্তাররা আন্দোলন করবেন না? না, ডাক্তাররা আন্দোলন করছেন নাগরিক সমাজের সমর্থনে, ডাক্তাররা আন্দোলন করছেন তাদের কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য। আমরা সেই আন্দোলনকে অবশ্যই সমর্থন করি এবং সরকারও বারবার বলছে সেই আন্দোলনকে সমর্থন করে। সরকার একবারও এই আন্দোলনের বিরোধিতা করেন, কিন্তু তারপরে দাঁড়িয়ে এই কথা মানতে হচ্ছে আমাদের যে এই যে ন্যারেটিভস তৈরি হচ্ছে যে ডাক্তাররা যদি কাজে না ফেরে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, এটা ঠিক নয়। তার মানে তুমি ডাক্তারদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে যে এই ডাক্তারদের নিশ্চয়ই তো ভূমিকা আছে, তাই যদি না হবে তাহলে জুনিয়র ডাক্তারদের গুরুত্ব সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে এতটা কেন? আমাদের মানবিক দিক থেকে এটা অবশ্যই দাবি। আমরা মনে করি যে ডাক্তাররা কাজে ফিরুক, আন্দোলনও চলুক এবং ডাক্তাররা পরিষেবাও দিক। এই জায়গাটা কিভাবে সমাধান করা যায় সেই পথ খোঁজার জন্যই, সেই আলোর পথ খোঁজার জন্যই আমরা চেষ্টা করছি। একদম প্রীতম, তুমি কিছু বলার চেষ্টা করছিলে, আমি একটু তার মধ্যে একটু ইনগ্রেডিয়েন্টস দিই। সেটা হচ্ছে যে এখন গরম, তাওয়া গরম, কিন্তু এরপরে যখন আস্তে আস্তে বিষয়টা ঠান্ডা হবে, এই যে একজন লিখেছেন জয়দীপ বাগচি, সেটিং সেটিং খেলা হবে, বিচার ধামা চাপা পড়ে যাবে আর সাধারণ মানুষ বোকা। আজকে দুর্নীতি নিয়ে, এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি, এই যে রেশন বন্টন দুর্নীতি, তোমরা কম আক্রমণ করনি তৃণমূলকে। আজকে সন্দীপ ঘোষকে নিয়ে আমরা এত আক্রমণ করছি, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ করছি, এবং আজকে ওইখানে আমরা মনে করি যে আরজি করে এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, হয়তো সেটা জেনে গেছিলেন বলেই খুন হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে। কিন্তু তারপর বিচার কোথায়? মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যাচ্ছেন, অনুব্রত মণ্ডলও জামিন পেয়ে যাবেন, তার মেয়ে জামিন পেয়ে গেছে, বাকিবুর রহমান জামিন পেয়ে গেছে। তোমাদের মুখ কি পুড়ছে না? না, প্রথম কথা হচ্ছে যে সিবিআই বা আদালত তো বিজেপি চালায় না আজকে। এবং বিচারের যাই ব্যবস্থা হবে সেটা কিন্তু আজকে আদালত দেবে। এবং আজকে দেখুন এই বেল পাওয়ার, যেমন আদালত দেবে অ্যারেস্ট কখন? হওয়াটাও সিবিআই যদি তথ্য প্রমাণ না আমি দিতে পারে, সেটা ইডি বলতে যদি দাও। তথ্য প্রমাণ না দেয়, আদালত কি অয়ন্ত তথ্য অয়ন্ত প্রমাণের এক উপর নির্ভর করে? অয়ন্ত এক সেকেন্ড আমাকে বলতে দাও। আজকে আপনার যেমন বিচার পাওয়াও আইনের মধ্যে আছে, বেল পাওয়াও আইনের মধ্যে আছে, এবং চার্জশিটটাও যখন একটার পর একটা তৈরি হবে, এবার তাদের বিভিন্ন লোকের মাধ্যমে তৈরি হবে, যখন ট্রায়াল শুরু হবে সেটা নিশ্চয়ই হবে। এবং বাকিবুর টাকিবুর যাদের কথা বললেন তাদের তো অনেক রকম আমরা শুনেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এদের অনেক অ্যাকাউন্টের মধ্যেও অনেক টাকার ট্রানজাকশন হয়েছে। তো ট্রায়াল শুরু হলে এরা নিশ্চয়ই সেইটার জন্য বিচার হবে, সেটা আমরা বিশ্বাস করি। তার সাথে সেটা সিবিআই উত্তর দেবে, আমি সিবিআই মুখপাত্র না। এবার কথাটা হচ্ছে যে আজকে যেটার সাথে তুমি এটার সাথে গুলিয়ে ফেললে হবে না, তার উপরে আমরা যে ভরসা আজকে রাখতে পারবো না। না একদম ভরসা রাখতে পারবো, ভরসা রাখতে পারবো বলেই তো আজকে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সিবিআই কে দিয়েছে অভয়ের বিচারের জন্য। তার কারণ হচ্ছে আমরা তো দেখেছি যে এখানে সেই সারদা থেকে অন্যান্য তদন্ত, রোজভ্যালি থেকে সব জায়গাতে যে কিভাবে প্রমাণ লোপাট হয়। এই রাজীব কুমার ডিজি কে বসে যে এত কথা বললো যে লাইভ স্ট্রিমিং হবে না, আমরা তো দেখেছি যে একটার পর একটা কিভাবে প্রমাণ লোপাট করেছে। সুতরাং সেই জন্যই তো মানুষ আর বিশ্বাস করছে না।
ডাক্তাররাও বিশ্বাস করছে না, নাগরিক সমাজও বিশ্বাস করছে না, এবং তৃণমূলেরও কিছু ঠিকঠাক লোক ওকে, যাদের বিবেক, ওই যেটা মমতা ব্যানার্জি বিবেকবান লোক চাইছে, যাদের বিবেক জাগ্রত হয়েছে, তারাও তৃণমূলকে বিশ্বাস করছে না, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে না। কথাটা হচ্ছে যে যেই মমতা ব্যানার্জি বলছেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, আমরা এই কয়েকদিন আগে আপনারা জানেন 2019-এর পর সম্ভবত এই আপনার এনআরএসে কিছু লোকের ট্রিটমেন্টের জন্য জুনিয়র ডাক্তারদের সাথে মারপিট হয়। তারপর তারা 7 দিন কর্মবিরতি করে, তারপর অনেকবার বলার পর তারা নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে লাইভ মিটিং স্ট্রিম করে, হয়। কিন্তু সেটা কিন্তু লাইভ স্ট্রিমিং এ হয়। তো এখানটা কেন লাইভ স্ট্রিম হবে না? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যে বারবার মিথ্যা কথা বলেছেন, মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়ে তারপরে যে বলেছেন আমাকে প্রমাণ দাও টাকার অফার আমি কোথায় দিয়েছি, এই প্রমাণগুলো রাখার জন্য মুখ্যমন্ত্রী যখন দমকাতে চমকাতে না পারেন, ভেতরে ক্লোজ ডোরে বসে, তার ওকে, জন্যই ওকে, সমগ্র ওকে, ওকে, নাগরিককে দেখানোর ওকে, জন্য অন্যান্য আরো ওকে। 7,000 লোককে যদিও জুনিয়র যদিও ডাক্তারকে সরকার দেখানোর পক্ষ যদি থেকে কিন্তু সরকার পক্ষ তার থেকে জন্য লাইভ স্ট্রিমিং দরকার। যুক্তি দেওয়া লাইভ হয়েছে স্ট্রিমিং করানোর যে জন্যই বিচার ওরা গেছিল, বিচার কিন্তু বিচার এরা চাইছে না, এরা চাইছে ওকে, কিছু গন্ডগোল ওকে, পাকিয়ে দিতে, এবং ওকে। এই যে বিভিন্ন সাবজুডিস লোককে ম্যাটার যে সেই মারা যাচ্ছে জন্য সেটা নিয়েও করা রাজনীতি যাবে করছে। না লাইভ, এটাই যুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা কি সিবিআই কে আক্রমণ করবে না, ইডি কে আক্রমণ করবে না? কারণ 100% করবো তৃণমূল তো আমরা। বারবার বলে আমরা যে আমরা বিজেপি চালিত করে ওই সিবিআই কে, ওই ইডি কে। তাহলে কি সেটিং এর বিষয়ে মানিক ভট্টাচার্য মুক্তি পেয়ে গেলেন, জামিন পেয়ে গেলেন, কোথায় ট্রায়াল, কোথায় চার্জশিট দেখি একবার, তারপরে আসবো প্রদীপ্তর কাছে। জামিন পেলেন মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার তাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি নদিয়ার পলাশীপাড়ার তৃণমূল বিধায়কও। 2022 সালের 11 অক্টোবর তাকে গ্রেপ্তার করে ইডি। 23 মাস পর জামিনে মুক্তি। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ওনাকে তো অনির্দিষ্টকালের জন্য তো আর হেফাজতে রাখা সম্ভব না, ইডির হেফাজতে ছিলেন। হাইকোর্ট মনে করেছেন যথাযথ যে ওনাকে এখন বেল দেওয়া উচিত, বেল দিয়েছে, কিন্তু এর সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই, তদন্ত তদন্তর মতন চলবে। আশা করব এবার ইডি আর সিবিআই আরও দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেবে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে ভুরি ভুরি অভিযোগ ওঠে। টাকা নিয়ে চাকরি, বিভিন্ন বিএড কলেজ থেকে তোলা আদায়, আত্মীয়দের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারের মতো নানা অভিযোগ। 2022 সালের জুলাইয়ে তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পরে অক্টোবরে তাকে গ্রেপ্তার করে ইডি। বছর দুয়েক পর পেলেন জামিন। যেখানে সাদা খাতা ওইমার টেম্পলিং করে, যেখানে আমার ওইমার পাবলিশ হয়েছে, যেখানে সাদা খাতা চাকরি পেয়েছে, সেখানে সিবিআই সেটাকে প্রমাণ করতে পারছে না। তাদের এবং কি তদন্ত এবং কি তালভানা, একটা তদন্ত করতে গেলে কত বছর লাগে, এখানে অবশ্যই ব্যর্থতা আমরা দেখে পাচ্ছি। রাজ্যের স্কুলে নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি। সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পান মানিক ভট্টাচার্য। ইডি তাকে গ্রেপ্তার করে। সেই মামলায় এদিন মিলল জামিন। এই খবর পেতেই পলাশীপাড়ায় উচ্ছ্বাস, কারণ তিনি এখানকার বিধায়ক। বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে তৃণমূল কর্মীরা সেলিব্রেশনে মাতেন। উনি যে দোষী না তার প্রমাণ হলো, এবং আজকে পলাশীপাড়ার মানুষ বিধায়ককে কাছে পেল। পলাশীপাড়া আজ থেকে নতুন করে উন্নয়ন আরম্ভ হলো। আজকে আমরা এই আনন্দ প্রকাশ করেছি। আমার সম্মানীয় ব্যক্তি, পূজনীয় ব্যক্তি, উনি আবার আমাদের মাঝে আসছেন। মানে অসত্যের শিকার হয়েছিল, সেটা প্রমাণ হলো। এর আগে গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা গত বছর এপ্রিলে গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে ইডি। 15 মাস পর জামিন। নিউজ 18 বাংলা। প্রদীপ্ত, একের পর এক সিন্ডিকেট হয়ে যাবে, তোলা হবে, দুর্নীতি হবে, একজন খুনও হয়ে যেতে পারে, তারপরেও মানুষ এইরকম ভাবে পটকা ফাটাবেন একাংশের শাসক দলের মানুষ, আর আমরা বিচার কোথায় কপাল চাপড়ে যাব। দেখো, পটকা পাঠানো নিয়ে আমার কোনো সমর্থন নেই। খুব পরিষ্কার বলি, দলের সমর্থন আছে কিনা আমি এখনো বলতে পারবো না। আমি তোমাকে যে কথাগুলো এখানে বলতে চাই খুব পরিষ্কার ভাবে, যে তার মানে কি আমি এই যে প্রীতম ভাই যেটা বললো যে ওএমআর শিট ফাঁকা বা লক্ষ লক্ষ টাকা বা আরো অনেক কিছু যে কথাগুলো আসলো, সেগুলো কি ফেক? মানে এতদিন ধরে যে কথাগুলো এলো, এত তথ্য তো আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালো, এত তথ্য তো খবরে বেরোলো। সিবিআই সেগুলো সত্যি তো ওই চাকরি প্রার্থীরা ঠিকই তো দাবি করেছে যে এত তথ্য, তারপরেও চার্জশিট 2 বছরে দিতে পারলো না, নাকি এত তথ্য রয়েছে
তারপরেও দিতে পারলো না, নাকি এই যে প্রীতমের কথাটা যেটা লাইভ নাকি স্ট্রিমিং এত এর তথ্য ব্যাপার, প্রমাণ লোপাট হয়েছে সেই জন্য না সিবিআই না লোপাট হলে তাহলে অসুবিধার লোপাট হলে তোমরা পেলে কি করে? যদি লোপাটই হয়ে গিয়ে থাকে তাহলে এতদিন ধরে 2 বছর ধরে আমাদের যে চোর দুর্নীতিবাজ বা চটি চাটা এইসব শুনতে হলো, এগুলো কেন হলো? যদি লোপাটি হয়ে থাকে আমি বুঝতে পারছি না, নাকি সবই ফেক? আমার এই কনফিউশন হয়ে যাচ্ছে আর কি। আমার আরেকটা কনফিউশন হচ্ছে যে আজকে নাগরিক সমাজের ডাক বা ডাক্তারদের ডাক, এটা সবাই ডাক্তারদের কথা বিশ্বাস করছে। বিক্রমের মা বলছেন যে বিনা চিকিৎসায় মারা গেছে, ডাক্তার বাবুরা ওখান থেকে বলছেন এসব ছোটখাটো ব্যাপার, ওনাকে চিকিৎসা দেওয়া হয়েছে, মানুষ সেটাই বিশ্বাস করছেন। নির্যাতিতার মা বলছেন যে পুলিশের ব্যবস্থাপনা ভুল আছে বা টাকা নেওয়া হয়েছে, মানুষ ওটাই বিশ্বাস করছেন, তখন আর ডাক্তারদের কথা বিশ্বাস হচ্ছে না। মানে আমার বক্তব্য হচ্ছে জাস্টিস না সেন্সেশন, লাইফ না লাইভ। আমি এই জায়গায় বুঝতে চাইছি না যে ডাক্তারদের মানুষরা এত বিশ্বাস করছেন, জুনিয়র ডাক্তারদের, সেই জুনিয়র ডাক্তাররা বাইরে এসে যদি কোনো কথা বলতেন সেটা কি অবিশ্বাসমূলক হতো? মানে মুখ্যমন্ত্রীকে তো এখনো কেউ বিশ্বাস করছে না একটা শ্রেণীর মানুষ, তাহলে তারা কি ওদের কথাটা বাইরে এসে বললে খুব কিছু ক্ষতি হতো? আমি জানি না। আমার লাস্ট কথা যে 7,500 জুনিয়র ডাক্তার আছেন, মাইন্ড ইট, 7,500 জুনিয়র ডাক্তার আছেন। একজন জুনিয়র ডাক্তার একদিনে 100-র বেশি লোক দেখেন, 100-র বেশি রোগী দেখেন। আমি ধরলাম ওদের ডিউটির আওয়ার অনেক বেশি, ওরা একদিনে 3,000 ডাক্তার 90 জন করে দেখেন, তাহলেও 30 দিনে 8,10,000 রোগীকে ফেরত দিতে হয়েছে। 8,10,000 রোগীকে ফেরত দিতে হয়েছে দাদা। যদি একদিনে 3,000 ডাক্তার 90 জন করে দেখেন, তাহলে সেই গরিবদের জাস্টিসের জন্যই তো আজকে রাস্তায় সবাই আছেন। জাস্টিস না সেন্সেশন, 2026-এর দিকে লক্ষ্য রেখে বিজেপি, বাম, অতিবাম তারা সেন্সেশন চালাতে চাইছেন, তৈরি করতে চাইছেন। প্রীতম, সংক্ষেপে, আমাদের সময় শেষ হয়ে আসছে। না ওই সেন্সেশন রিজনের মামলা হয়েছিল, সেন্সেশন তাপসী মল্লিক নিয়ে হয়েছিল, এবং আজকে যা দেখা গেল পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বদান্যতা, তার প্রিমাইসেসে সেই হসপিটালের মধ্যে এত দুর্নীতি, তারই আবার ডাক্তার 1.5 বছর আগে রিপোর্ট করেছিল মুখ্যমন্ত্রী দপ্তর কোনো রকম কোনো তদন্ত করেনি, কোনো কিছু করেনি। একটা দোষী লোককে যে কোন বিদেশে গিয়ে চার্জশিটে জেল খেটে আসামি, তাকে আবার প্রফেসর বানিয়েছিল, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট এটার জন্য দায়ী। তো সেই জন্য উনি করেননি দেখেই আজকে এই পরিণতি হয়েছে। এবং নাগরিক সমাজ এই এত দেখতে দেখতে, একটু আগে বলছেন না, এগুলো দেখতে দেখতে মানুষ, নাগরিক সমাজ ফেটে পড়ে গেছে। সেই জন্য নাগরিক সমাজ আজকে রাস্তায়, প্রত্যেকের অসুবিধা হচ্ছে। অসুবিধার কথা জেনেই এই ডাক্তাররা গতকাল গেছিল মেটাতে, সবাই চলে গেছিল, ওনারা মিল কেন জানিয়ে দিয়েছিল যে আমাদের লাইভ স্ট্রিমিং হলে কি অসুবিধা হতো, লাইভ স্ট্রিমিং হলে কি অসুবিধাটা হতো। সরকার লাইভ স্ট্রিমিং না হলে কি অসুবিধা হতো? যদি প্রকৃত মানুষের সুবিধা চায়, লোকানোর সত্যি কিছু নেই, রেকর্ডেড তো হতো।